মোবারক এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল ঈদের বিশেষ আয়োজন সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ। আমাদের আয়োজনের প্রতিটি পর্বে আমরা মেরুদণ্ডকে কী করে সুস্থ রাখতে হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করে থাকি। কিন্তু আপনাদের মেরুদণ্ডকে সুস্থ রাখার যিনি কারিগর, যিনি তার কর্মস্থলে স্বমহিমায় গৌরবোজ্জ্বল এবং যিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সহ বিশ্ব দরবারে বাংলাদেশের মেরুদণ্ডের রোগীদের সুস্থ রাখবার জন্য, তার এই বিষয়গুলো নিয়ে, তার জন্ম, বেড়ে ওঠা কিংবা কর্মস্থল নিয়ে আমরা আলোচনা করব। এবং আজ আপনাদেরকে জানাবো তার জীবদ্দশায় প্রত্যেকটি স্তরের প্রত্যেকটি কার্যকলাপের গল্পগুলো নিয়ে। আমাদের সাথে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, যিনি চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল। স্যার, আপনাকে ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। স্যার, আজকের দিনে পরিকল্পনা কি? আজকের দিনের পরিকল্পনা, নামাজ তো হয়ে গেছে, এখন সকালে সবাইকে নিয়ে নাস্তা খাবো, দেন আমার ওয়াইফ, আমার ছেলে, আমার ছেলের বউ, আমার দুইজন নাতি আছে, ওদের নিয়ে আমরা বের হব, সারাদিন ঘুরবো। বাহ, মানে আপনি তো আপনার কর্মজীবনের কারণে এত ব্যস্ততা, আসলে পরিবারকে কিভাবে ব্যালেন্স করেন? পরিবারকে ব্যালেন্স করা আসলে খুব ডিফিকাল্ট। এর মধ্যেই ধরেন ব্যালেন্স করতে হয়, একটা টাইম বের করতে হয়, যে টাইমে আমি চেষ্টা করি যখনই সময় পাই আমার ওয়াইফ, আমার ছেলে, আমার নাতিদের নিয়ে যতটুকু পারা যায় খেলা করা। ঈদের সময় ধরেন আমি ঈদের, যেমন আজকে এখন থেকে 2-3 দিন অন্য কোনো কাজ নাই। আচ্ছা আচ্ছা। আমরা সাধারণত আমি দেশের বাড়িতেই আমরা ঈদ করি এবং এখানে ঈদ করার পরে এখানে আমার নাতিরা অনেক এনজয় করে। ঢাকাতে থাকলেও আত্মীয় স্বজনের সাথে আমরা ঘোরাফেরা করি। ঈদের পরে অনেক সময় আমরা হয় দেশের বাইরে অথবা ঢাকার বাইরে আমরা থাকি। ওই সময় অন্য কোনো প্রোগ্রাম রাখেন, অন্য কাজটা সব বন্ধ। মানে জীবনের অন্তত গুরুত্বপূর্ণ সময়গুলোতে আপনি পরিবারকে সময় দেবার চেষ্টা করেন? চেষ্টা করি। স্যার, একটু জানবো যে আমরা তো প্রত্যেকে আপনাকে চিনি, শুধু দেশে নয় দেশের বাইরেও আপনি অত্যন্ত সুপরিচিত, কিন্তু আপনার জন্ম এবং বেড়ে ওঠা কেমন ছিল? আমার জন্ম আমার বাবার চাকরি সূত্রে, আমার বাবা পুলিশ অফিসার ছিলেন। আমার জন্ম হয় বরিশালে, বরিশাল শহরে। ওখানে আমার 2 মাস মাত্র আমি ছিলাম আমার মার কাছে শোনা। দেন আমার হোল ফ্যামিলি শিফট করেন টাঙ্গাইলে, আমার দেশের বাড়ি টাঙ্গাইলে। আমার ছোটোবেলা প্রাইমারি স্কুল, দেন হাই স্কুল, এটা আমার গ্রামে। আমার অন্যান্য ভাই বোনরা সবাই পড়াশোনা করেছে আপনার শহরে, কিন্তু তখন আমার দাদা মরে গেলেন। দাদা মরার পরে আমার হোল ফ্যামিলি গ্রামে শিফট হয়। আমার ছোটোবেলাটা মানে স্কুল, প্রাইমারি স্কুল এবং হাই স্কুল আমার গ্রামে। দেন এরপরে আমার যেটা হলো কলেজ লাইফ, কলেজ হলো আমার ঢাকায়। আচ্ছা। ঢাকা নটরডেম কলেজ। নটরডেম কলেজ থেকে পাশ করার পরে দেন আমি মেডিকেল কলেজে, ময়মনসিংহ মেডিকেল কলেজে আমি পড়াশোনা করি। ময়মনসিংহ থেকে ওখানে MBBS পাস, ট্রেনিং, দেন সরকারি চাকরি হলে আমি ঢাকায় চলে আসি। ঢাকাতে তখন তো পিজি ছিল, এখন আবার বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, এখানে আমি পড়াশোনা করি। আমি অর্থোপেডিক্স MS করি। দেন এগেন বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস, ওখানে আমি FCBS করি সার্জারিতে। এরপরে ধরেন রয়্যাল কলেজে ইংল্যান্ড থেকে আমার FRCS করা। এরপর আমি দেশে চলে আসি, আবার ট্রেনিং করার জন্য আমি স্পাইন সার্জারিতে ট্রেনিং করার জন্য আমেরিকায় যাই, ওখানে ট্রেনিং করি। পরবর্তীতে আবার ট্রেনিং করি ইউকেতে। এরপর যখন আমার কর্মজীবন শুরু হয়, আমার অর্থোপেডিক অ্যান্ড স্পাইন মূলত সব প্র্যাকটিস আমার ঢাকাতেই, সরকারি বেসরকারি সব ঢাকাতেই। আমি কর্মজীবনে চাকরি করেছি, ম্যাক্সিমাম সময় চাকরি করেছি নিটোর, যেটা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান। আর ঠিক পাশ করার পরে মানে পোস্ট গ্রাজুয়েশন করার পরে আমার চাকরি শুরু হয় ঢাকা মেডিকেল কলেজ। আচ্ছা। মাঝখানে আমি ধরেন 5 বছর, 5.5 বছর আমি মিডফোর্ড হসপিটালে আমি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কাজ করি অর্থোপেডিক বিভাগে। আর শুরু যেমন ঢাকা মেডিকেল কলেজে আমার প্রথম অর্থোপেডিকে পাশ করার পরে ওখানে আমার শুরু হয়, আর লাস্ট শেষটা আমি হলো ডিপার্টমেন্টাল হেড হিসাবে ঢাকা মেডিকেল কলেজ থেকে আমি হলো আবার রিটায়ার করি। এটা হলো আমার কর্মজীবন। লম্বা পরিসর জীবনের অনেক কিছু উত্থান পতনের পরে আপনি আজকে এই অবস্থানে। স্যার, এই যে অর্থোপেডিক সার্জন হিসেবে নিজেকে তৈরি করলেন, বা কোন বিষয়টি আপনাকে সবসময় ইন্সপায়ার্ড করেছে? অর্থোপেডিক সার্জারি আসলে প্রথম অবস্থায় আমার খুব ইচ্ছা ছিল আমি জেনারেল সার্জন হব। আচ্ছা। দেন জেনারেল সার্জন আমার খুব গুরু ছিলেন, খুব ভালো ভালো গুরু, ওনাদের সাথে আমি কাজ করেছি। তখন আমি খুব জেনারেল সার্জারিতে আকৃষ্ট ছিলাম। এরপরে এই সার্জারিতে ট্রেনিং করতে গিয়ে
দেন আমার কাজ করতে হলো নিউরোসার্জারি। আমি 2 বছর নিউরোসার্জারিতে ট্রেনিং করলাম। আচ্ছা। তো নিউরোসার্জারিতে ট্রেনিং করার পরে আমার একটা স্কলারশিপ হয়ে গেছিল জাপানে 2 জায়গায়। তো ওখানে আমি যাব এর মধ্যে আবার আমি চান্স পেয়ে গেলাম অর্থোপেডিক সার্জারিতে। প্রথম অবস্থায় আমার অর্থোপেডিক্স আমার খুব ভালো লাগতো না। এখানে আমার ওয়াইফের খুব কৃতিত্ব, আচ্ছা। যে উনি আমাকে খুব ইন্সপায়ার করতেন যে না অর্থোপেডিক ভালো, আর তুমি যেহেতু নিউরোসার্জারিতে ট্রেনিং করা আছে ভবিষ্যতে তুমি স্পাইন পড়াশোনা করতে পারবে। এটা আমাকে খুব মানে ইন্সপায়ার করছে। কিন্তু আমার ইনিশিয়ালি খুব অর্থোপেডিক ভালো লাগতো না। পরবর্তী সময় আমি এখানে কাজ করতে করতে যখন আমি স্পাইনে মোস্টলি আমি কনসেন্ট্রেশন দিলাম, বাইরে ট্রেনিং করলাম, এখানে এসে আমি দেখলাম যে আসলে অর্থোপেডিক্সের এই পার্টটা মানে মেরুদণ্ড সংক্রান্ত জটিলতা অনেক কিছু রয়ে গেছে যেটা আমাদের দেশে নাই, আমরা এটা করতে পারি। সেই প্রেক্ষিতে কিন্তু আমরা ধরেন ঠিক বাংলাদেশে ওইরকম ধরেন আমি প্রায় 25 বছর আগের কথা বলছি, তখন কিন্তু আমাদের এই স্পাইনে শুধু ট্রেনিং করার মতো সুযোগ ছিল না আমাদের দেশে, কারণ ওই সার্জারি ওই সাবজেক্টই ছিল না। এখন তো ধরেন অনেক স্পেশালাইজড, আমরা এখন অনেক কিছু করি। আমাদের যারা জুনিয়র আছে, আমাদের স্টুডেন্টরা, তারা এখন অনেক কিছু করে। এবং ধরেন যারা হলো ট্রেনি রেসিডেন্ট, ওরা এখন যে সমস্ত কিছু করে এই জিনিসটা আমরা অনেক পরে আমরা কিন্তু আমাদের করতে হয়েছে। তো এখন হলো স্পাইন সার্জারি তো বাংলাদেশে ধরেন একটা এস্টাবলিশড, আপনার নিটোর বলেন, দেন বিএমইউ বলেন, অ্যান্ড অল মেডিকেল কলেজগুলোতে স্পাইন সার্জারি আপনার ডিপার্টমেন্ট রয়েছে। আমি বিশেষ করে ধরেন আমার একটা ইচ্ছা ছিল যে আমি এই সেক্টরটাকে আমরা একটু কোনোভাবে আমরা ডেভেলপ করতে পারি কিনা, শুধু নিজেকে না অনেককে নিয়ে। তাতে আমার সুবিধা হয়েছে যে আমি যখন নিটোরে কাজ করছি ওখানে আমার অনেক জুনিয়ররা ওরাও স্পাইনের প্রতি খুব আকৃষ্ট হয়, এবং ওখানে ধরেন এখন তো অনেক আছে আমার স্টুডেন্টরা, তারা দে আর ডুইং ওয়েল, তারা অনেকে প্রফেসর হয়ে গেছে, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এবং তারা অনেক কিছু করতেছে। ঠিক একইভাবে ধরেন বিএমইউতে আমি কাজ করার সুযোগ আর নাই। আমি যেটা হলো পিজি হসপিটাল ছিল, আমি অবশ্য ওখানে 5 বছর চাকরি করছি। আমার ট্রেনিং এবং আমার ওখানে ট্রেনিং ছিল সার্জারিতে আর নিউরো সার্জারিতে, এটা কিন্তু পিজি হসপিটালে। কিন্তু পরবর্তী সময় আমি পোস্ট গ্রাজুয়েশন করার পরে পিজি তো একটা হয়ে গেল ইউনিভার্সিটি, তখন ওখানে আমার আর কাজ করার সুযোগ হয় না। কিন্তু ওখানেও একটা ডিপার্টমেন্ট রয়েছে যারা ওখানে অনেক ভালো কাজ করেন। এছাড়া আমি ঢাকা মেডিকেল কলেজে আমি যখন ছিলাম আমি চেষ্টা করছি ওখানে একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, আমরা ওখানেও অনেক কাজ করলাম। পরবর্তী সময় এখন ধরুন আলাদা একটা ইউনিট আছে স্পাইনে, খুব ভালো কাজ হচ্ছে। আমার রিটায়ারমেন্টের পরে আমি রিটায়ারমেন্টের আগে আমার খুব ইচ্ছে ছিল যে আমরা একটা স্পাইনের আলাদা সেন্টার করা যায় কিনা। সেই প্রেক্ষিতে ধরেন আমাদের আজকে যে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল, এটা কিন্তু ধরেন আমরা শুরু করি। প্রাথমিক অবস্থায় এটা ছিল একটা ভাড়া করা বাড়িতে, ধরেন তখন এটা 30 বেডের হসপিটাল ছিল, আমি 2011 সালে বলতেছি। পরবর্তী সময় এটাকে আমরা ঠিক করোনার সময় শিফট হয়ে গেলাম আমাদের নিজস্ব ভবনে। এখন তো ধরেন এটা একটা 75 বেডের হসপিটাল, এবং এখানে ধরেন আমাদের অনেক স্পাইন সার্জারি হয়। এবং আপনি জেনে খুশি হবেন যে এই সেন্টারটা কিন্তু বিগত দিনেই, এটা হলো এশিয়া প্যাসিফিক স্পাইন সোসাইটি একটা আছে, সারা এশিয়ান কান্ট্রি ইনক্লুডিং অস্ট্রেলিয়া, ওরা অনেক জুনিয়রদের ট্রেনিং করে। তো আমি ওই সোসাইটির সাথে অ্যাটাচড ছিলাম অনেক দিন। এখন আবার নতুন করে ধরেন আমরা আবার অ্যাটাচড হচ্ছি, মাঝখানে ধরেন অন্যরা অ্যাটাচ ছিল, কিন্তু আমরা ওই সময় ওদের কতগুলো ক্রাইটেরিয়া আছে, ওই ক্রাইটেরিয়া মেনটেন করে আমরা এই হসপিটালটাকে ট্রাই করলাম যে আমরা ওদের সাথে অ্যাফিলিয়েটেড হতে পারি কিনা। এবং আমরা কিন্তু গত কয়েক বছর ধরে আমরা কিন্তু এই সেন্টারটা বাংলাদেশের প্রথম যে কোনো বেসরকারি বা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে এই সেন্টারটা কিন্তু একটা ফেলোশিপ ট্রেনিং সেন্টার হিসেবে অ্যাফিলিয়েটেড। বাহ, তার মানে আপনি শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞানের কারিগর নয়, আপনি নিয়মিত চিকিৎসা দিচ্ছেন, এটার পাশাপাশি জনশক্তি তৈরিতেও আপনার অভূতপূর্ব অবদান রয়েছে। এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের এই সেন্টারে কিন্তু শুধু বেসরকারি না, ইন্টারন্যাশনালি সিলেকশন না, বাইরের ডক্টর এসেও কিন্তু আমাদের এখানে ট্রেনিং করে। আচ্ছা। বাংলাদেশের সরকার এটাকে রিকগনিশন দিয়েছেন, এবং সরকারি ডক্টর তারাও ছুটি নিয়ে এসে আমাদের এখানে ট্রেনিং করে। এই যে স্যার এত শিক্ষার্থী নিয়মিত আপনাদের কাছে শিখছে, আপনি তো তাদের আইডল, এবং আপনার অনুপ্রেরণায় তারা অনুপ্রাণিত হয়ে বাংলাদেশকে হয়তো বা আপনার মতো করে একদিন রিপ্রেজেন্ট করবে, আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো ফিল করি, বিকজ এই ছেলেগুলো ধরেন আমাদের এখানে যখন আসে আমরা কিন্তু টোটালি সব ফ্রি, তার অ্যাকোমোডেশন দিয়ে আমরা, দেন তার খাবার দাবার এভরিথিং কিন্তু আমরা হসপিটাল থেকে বেয়ার করি, এবং তাদের কিন্তু একটা সিঙ্গেল ফান্ডিং তাকে মানে নিজের পকেট থেকে খরচ করতে হয়। আচ্ছা।
বাট আমরা যখন ট্রেনিং করেছি আমরা কিন্তু এই সুযোগ পাইনি। আমরা ধরেন আমেরিকায় গেছি আমাদের নিজেদের টাকায়, কোনো সরকারি টাকায় না, নিজেরা টাকা কামাইছি, সেই টাকা জমা করে তারপর আমরা একটা প্ল্যান করে ছুটি নিয়ে তারপর আমরা যাইতে হয়েছে। কিন্তু ওদের সুবিধা হলো যে এখানে আমাদের দেন দৈনিক প্রায় 10টা থেকে 15টা 20টা 22টা 25টা পর্যন্ত অপারেশন হয়, এবং এই অপারেশনগুলো যেভাবে আমরা ওদেরকে শেখাই বা ওরা দেখতে পায় এর তো অন্য কোথায় দেখার তার সুযোগ নাই। এবং আমাদের এখানে প্রতি মাসে ধরেন 300-350 অপারেশন হয়। আচ্ছা আচ্ছা। এবং এইটা মানে অনেক বাল্ক, শুধু স্পাইনের অপারেশন একদমই 200 থেকে 300 অপারেশন, বাংলাদেশের কোনো সেন্টারে এত অপারেশন হয় না। এবং নট অনলি বাংলাদেশ, আমরা যদি ওয়ার্ল্ডকে অ্যানালাইসিস করি বহু সেন্টারে এত অপারেশন হয় না। আপনি জেনে খুশি হবেন যে গত বছর 2025 সালে আমাদের এখানে 3600 অপারেশন হয়েছে, বাহ, এর মধ্যে প্রায় 2500 সব স্পাইন। ইটস আনবিলিভেবল, ইটস এ বিগ নাম্বার। এবং এটা আমরা মানে গর্ববোধ করি যে হ্যাঁ আমাদের এখানে শুধু এটা আমি একা না, এখানে আমাদের একটা টিম প্রায় 50-60 জন ডাক্তার কম বেশি নিয়মিত এখানে অপারেশন করতেছে। এবং এখানে আসলে ধরেন আমরা হাইটেক বলতে যেটা বোঝাই, যে মনে করেন যে যদি আমরা চিন্তা করি যে টেকনোলজি, আমাদের এখানে প্রায় অল ওভার দ্য ওয়ার্ল্ড যা আছে তার 95% আমাদের হাইটেক এখানে সব আছে। আপনার মনে করেন মাইক্রোস্কোপ, এন্ডোস্কোপ, দেন নেভিগেশন, এগুলো সব আমাদের আছে। আদার দেন রোবোটিক সার্জারি আমাদের এই সেন্টারে সব আছে। নিউরো মনিটরিং ধরেন বাংলাদেশের কয়েকটা জায়গা ছাড়া 3-4টা জায়গা, তার মধ্যে আমার সেন্টারে একটা। আর এই যে ধরেন নেভিগেশন অনেক জায়গায় নাই, ইভেন সরকারি হসপিটাল বা ইউনিভার্সিটি বলেন নাই, বাট ওই জিনিস আমার এখানে আছে। আচ্ছা, তার মানে এই যে স্যার একটা সেন্টার আপনার হাত ধরে গড়ে উঠেছে, এবং আপনি হয়তো বা এমন একটা সেন্টারের স্বপ্ন সবসময় দেখেছিলেন যেটির মাধ্যমে শুধুমাত্র চিকিৎসা সেবা পাবে তা নয়, বরং দক্ষ একজন চিকিৎসক গড়ে উঠবে আপনার হাত ধরে। আপনি জায়গাটা তো অনেকখানি সফল, এবং আমরা চাইবো রোবোটিক সার্জারির মাধ্যমে আপনি সামনে অপারেশন করেন। একটি বিষয় জানতে চাই যে আপনার তো ছোটবেলার গল্প শুনেছি, কিন্তু কিশোর বয়সে আপনার এমন কি কোনো গল্প রয়েছে যেটি দর্শকদের আপনি জানাতে চান, যেটি সবসময় আপনাকে আনন্দ দেয়? ধন্যবাদ। কিশোর বয়সের একটা জিনিস যেটা ছিল যে আমার আনন্দ না, এটা আমি ফিল করি, একটু খারাপও লাগে। সেটা হলো যে আমার বাবা চাইতেন যে আমি একটু গান শিখি, তো আমার বাবা চেষ্টাও করছেন, কিন্তু ছোটবেলায় আমার সেটা হয় নাই। আমার বাবা বলতেন যে তোমার মানে গায়ক হওয়ার দরকার নাই, কিন্তু মাঝে মাঝে যখন মানুষের মন খারাপ থাকে, কোনো কিছুই ভালো লাগে না বা কোনো কিছুতেই মনটা ফ্রেশ হয় না, তখন একটু গান বাজনা করলে খুব মানে মনটা ভালো লাগবে। তা আমি আমার বাবার ওই কথাটা ঠিক রাখতে পারি নাই, হয় নাই। এখন আমার ওটা খুব খারাপ লাগে যে আমি হয়তো মানে চেষ্টা করলে ভালো করতে পারতাম বা গান গাইতে পারতাম। তো এখন আমার এটা মনে হয় যে আমি আবার যদি সময় থাকে আমি একটু গান গাই, এটা আমার খুব মানে একটু খারাপ লাগে আর কি। আচ্ছা, আমরা কি দর্শকদের উদ্দেশ্যে এক লাইন গান শুনতে পারি আপনার মুখ থেকে? হয়তো বা শুনলে আমাদের জন্য সেটা ভালো লাগার কারণ হতো। স্যার, একটি বিষয় যে আপনি তো একজন ব্যস্ততম সার্জন, বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে ব্যস্ত বলতে পারি, কিন্তু সার্জনদের প্রতি পরিবারের একটি অভিযোগ থাকে সবসময় যে আমাদের সময় দেয় না, বিশেষ করে কন্যারা। পরিবারের সদস্যদের মধ্যে অভিমানিত একটু কন্যারাই হয়। আপনার কি কোনো কন্যা রয়েছে কিনা, এবং তার কি কোনো অভিযোগ রয়েছে? আনফরচুনেটলি আমার কোনো কন্যা নাই, বাট এটা একটা খুব ডিফিকাল্ট টাস্ক। মানে ধরেন সার্জারি অনেক সময় আমরা যে টাইম দিই সময় শেষ হবে, অনেক সময় শেষ হয় না, এবং অনেক সময় পরিবারের সাথে মানে কথা টাইম ঠিক রাখা যায় না, এটা হয়। এবং এই কমপ্লেন আছে থাকে, এটার একটা ব্যালেন্স করা। ধরেন ফ্যামিলির যেনারা ওয়াইফ, আমার ছেলে তো বড় হয়েছে, আমার ছেলেও ডাক্তার, ও রিয়েলাইজ করে, বাট আমার ওয়াইফ আগে অনেক সময় অনেক কমপ্লেন ছিল, বা উনি নিজেও যেহেতু ডক্টর উনি বুঝতে পারেন, বাট এটা হলো একটা ব্যালেন্স করা এবং এটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে হলো চলা। তারপরেও থাকে, বাট আমরা যখন আমার সময়টা পাই, আমি বা আমার ওয়াইফ, অনেক সময় অনেক কিছু একদম কমন মিলে যায়, খুব একটা বড় ধরনের যে অসুবিধা হয় তা হয় না। যে কারণে যেন আমি এখন আমরা হয়তো 3-4 মাস আমি কাজ করলে আমরা যে কোনো হয় দেশের বাইরে আমরা কয়েকদিন হয়তো থেকে আসি, এটা দিয়ে একটু ব্যালেন্স করে নেওয়া আর কি। আর বাসার ক্ষেত্রে হয়েছে যে শনিবার দিন আমি এমনি প্র্যাকটিস করি না, শনিবার দিন চেষ্টা করি যে অ্যাটলিস্ট বিকাল সন্ধ্যার দিকে আমরা যতটুকু পাওয়া যেটা ঘোরাফেরা বা একসাথে ডিনার, ওই দিন আমাদের রেগুলার আমার ছেলে সহ, আমার নাতিদের সহ, আমার ছেলের বউ, আমি, আমার ওয়াইফ, আমরা ধরেন ওই দিন টোটালি সন্ধ্যার থেকে বিকাল থেকে আমরা একসাথে থাকি। ওই একটা আমাদের খুব মজার একটা অ্যাট্রাকশন যে না শনিবার দিন বিকালটা আমরা ঘুরবো। এছাড়া যে কোনো বন্ধ থাকে বা আমরা ওই যে বললাম যে হয় দেশে বা দেশের বাইরে
আমরা অনেক সময় যাই। আর আমাদের একটু সময় পেলে আমার 2টা নাতি আছে, ওরা খুব লাভিং, আচ্ছা আচ্ছা। খুবই মানে একটা মজার সময়। এবং আমরা অপেক্ষা করি, আমি আমার ওয়াইফ, বিশেষ করে আমার নাতি 2টা তো 2টাই ওকে মানে তাকে দাদিমা না বলে আম্মা বলে। আচ্ছা। তার মাকে বলে মাম্মি, আর আমার ওয়াইফকে বলে আম্মা। এবং আমার নাতি 2টাই এমনই যে সে বাবা মা দাদা কাউকে চেনে না, আচ্ছা। শুধু আম্মাকে চেনে। তাই? এই যে সাংঘাতিক। এবং এটা একটা মানে একটা ভালোবাসার জিনিস। একদমই। তা আমরা যতটুকু সময় পাই ওই সময়টা ধরেন হলো যে আমরা যখন ওদের নিয়ে থাকি, আমাদের মনে এর চেয়ে আর বেস্ট অ্যামিউজমেন্টের আর কিছু আর নাই। এটা খুব একটা মজার সময়। বাহ। মাঝে মাঝে আমার ছেলে বাসে, ছেলেও জয়েন করে, ছেলে বউ জয়েন করে। এটা খুব আমাদের একটা মানে কি বলবো যে সময় কাটানোর জন্য বা মাইন্ডকে ফ্রেশ করার জন্য, একদমই। মাইন্ডটাকে একদম ফ্রেশ করে দেয় ওরা। ওদের সাথে যখন আমরা গল্প করি, খেলা করি, এটা একটা মজার সময় পার এবং হয় আমাদের। আমরা এটা ভেবে খুব বেশি সারপ্রাইজ যে আপনি চমৎকারভাবে প্রফেশনাল লাইফের সাথে আপনার ব্যক্তিগত জীবনকে ব্যালেন্স করছেন এবং এটি করতে আপনি সক্ষম। আলহামদুলিল্লাহ। একদমই। স্যার, একটি বিষয় জানবো যে আপনার তো অপূর্ণ একটি ইচ্ছার কথা আমরা জানলাম, যে ছোটবেলার একটি স্বপ্ন আপনার বাবার ছিল, যেটি আপনি পূরণ করতে পারেনি দেখে আপনার ভিতরে একটা কষ্ট লাগা বোধ কাজ করে। কিন্তু এমন কি কোনো রয়েছে যেটি পেশাগত জীবন বা শিক্ষকতা কিংবা চিকিৎসা সেবার পাশাপাশি আপনার একটি শখ যেটি আপনি করেন নিয়মিত? না, আমি শখ নাই, যেমন একটা আমি টাইম বের করার চেষ্টা, একটু রেগুলার এক্সারসাইজ, একটু ড্রাইভিং কিংবা এক্সারসাইজ আমরা হ্যাঁ বা এক্সারসাইজ সুইমিং? আমি রেগুলার আমি করার চেষ্টা করি। মানে আমার এটা একটা হবি, এবং বরং আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা এটা সম্পূর্ণ আমার জন্য। এবং আমি রেগুলার হাঁটা, কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এটা আমি করি। এটা ধরেন করতে হয়, কারণ এটা না করলে আপনার ধরেন মানে এটা বিরাট ফিজিক্যাল এবং মেন্টাল সাপোর্ট। সে কারণের জন্য আপনার প্রত্যেকটা লোকেরই দরকার যে অন্তত 40 মিনিট বা 60 মিনিট তার সময় রাখা। আমরা যত ব্যস্ততাই থাকুক, আমি এই টাইম বের করে আমি করবই। এবং এই একটি কারণে হয়তোবা আমরা বারবার বলতে চাই যে আপনি খুব চমৎকারভাবে সুস্থভাবে জীবনযাপন করছেন আপনার লাইফের এই একটি অংশকে ব্যালেন্স করার কারণে। আলহামদুলিল্লাহ। যে জায়গাটাকে আমরা কখনো ব্যালেন্স করতে পারি না, হয়তোবা দেখা যায় ব্যস্ততার কারণে জীবন থেকে 1 ঘন্টা বের করা, এক্সারসাইজ করা, এই সময়গুলো আমাদের হয়ে ওঠে না। স্যার, আপনি তো নিয়মিত চিকিৎসা সেবার পাশাপাশি আপনার কাছে অনেক তরুণ চিকিৎসক রয়েছে যাদের আপনি শিক্ষক, যাদের আপনি ফেলোশিপ ট্রেনিং করাচ্ছেন। তরুণদের প্রতি আপনার আহ্বান কি থাকবে এবং তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি মূলত? আমি সবসময় আমার স্টুডেন্টদের আমি বলি যে 2-3টা জিনিস, যেমন যারা আমার এখানে ফেলোশিপ করে ম্যাক্সিমাম তো ধরেন সরকারি চাকরিজীবী। সরকারি চাকরিতে তো ধরেন উত্থান পতন অনেক প্রবলেম আছে, ধরেন সোশ্যাল, বিশেষ করে পলিটিক্যাল যখন চেঞ্জ হয়, মানে এখন তো ডাক্তারদের মধ্যে বিভিন্ন গ্রুপিং হয়ে গেছে, এটা একটা বিশাল প্রবলেম। আমি নিজে এটার সাপারার। তা আমি সবসময় তাদেরকে বলি যে রাজনীতির সাথে প্রফেশনটাকে না জড়াইতে, এটা আমার সবসময় ইনস্ট্রাকশন। গভর্নমেন্ট চেঞ্জ হবে, বাট আমি ডক্টর হিসেবে আমি মনে করি যে আমি যদি solely রাজনীতি করি তাহলে রাজনীতিতে চলে যাব, বাট আমি যদি আমার প্রফেশনাল কাজ করে আমি নিজেকে এস্টাবলিশ করতে চাই, তাহলে অত রাজনীতিতে একদম ইনক্লাইন্ড আমি একদমই পছন্দ করি না। ব্যক্তিগত এটা আমার অভিমত। সেজন্য আমি তাদেরকে বলি যে একদম নিজেকে ডেডিকেটেড করে দিবা পলিটিক্সের জন্য, এটা না করা ভালো। বাট তুমি একটা সাপোর্ট থাকতেই পারে, কিন্তু এমন বেশি অ্যাগ্রেসিভ ওয়েতে না করেন, আমি সবসময় বলে থাকি এবং আমার স্টুডেন্টরাও জানে। যে কারণে অনেক সময় আমি উলটপালট দেখলে যেই গভর্নমেন্ট থাকুক আমি কথা বলতাম, অনেকে অপছন্দ করতো এবং এটা একটা বাধা, উপরে ওঠার জন্য খুব ভীষণ বাধা। আমি আমার চাকরি জীবনের বেশিরভাগ সময় আমি স্রোতের এগেনস্টে চলতে হয়েছে। কারণ যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট আসে, মনে করে যে আমি তাদের সাপোর্ট না দিলে আমি বিএনপি, আবার বিএনপি গভর্নমেন্ট আসলে তাদের মন মতো না বললেও যে মনে আওয়ামী লীগ। তো কিন্তু আমি কোনোটাই না। আমি ব্যক্তিগতভাবে ন্যায়ের পক্ষে আমি সবসময়, যে গভর্নমেন্ট আসবে সে ভালো কাজ করলে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করব, যে খারাপ কাজ করতেছে যেটা হলো দেশের জন্য ভালো না, আমি ওপেনলি এটা বলি। তো কেউ পছন্দ করে কেউ করে না, এরকম আমার স্টুডেন্টদের সবসময় আমি বলি। এবং আমার স্টুডেন্টদের এটাও বলি যে তোমাকে একটা টাইম বের করতে হবে নিজেকে ফিট থাকার জন্য। অর্থোপেডিক বা স্পাইন সার্জারি এই পার্টটা এ কিন্তু খুব মানে ল্যাবোরিয়াস জব, অনেক লম্বা টাইম আপনাকে সার্জারি করতে হয়। বাট ইফ ইউ আর নট ফিট আপনি এটা করতে পারবেন না। আপনি যদি ফিজিক্যালি ফিট না হন তাহলে লম্বা সার্জারি করা যাবে না। সেজন্য আমি ওদেরকে বলি যে তোমরা যাই করো একটা টাইম বের করবা এবং এই টাইম তুমি অফিসে তোমার নিজের জন্য করবা। আর ওরাও জানে যে আমি ধরেন অনেক স্টুডেন্ট আছে যাদেরকে আমি পড়ানোর সাথে আমরা বিদেশে আমি যাই, অনেকেই আমি নিয়ে গেছি, অনেকে ইন্সপায়ার করেছি, অনেকে আমরা অনেকভাবে সাপোর্টও দিয়েছি। ফিনান্সিয়াল সাপোর্ট থেকে শুরু করে মেন্টাল সাপোর্ট, ছুটি নেওয়া,
সরকারি ছুটি নিয়ে আমাদের সাথে নিয়ে যাওয়া, এটা আমি অনেকদিন আমি করেছি। এবং তার চেয়ে বড় হলো যে আমাদের ধরেন এখানে আমরা স্পাইন যা করি, অনেক ইন্টারন্যাশনাল যে প্ল্যাটফর্ম আছে সেগুলোর মধ্যে আমি নিজে আমার নিজের চেষ্টায় আমি গিয়েছি। ধরেন একই সাথে জুনিয়রদের অনেক জায়গায় ইনভলভ করেছি, দ্যাট ইজ মাই স্যাটিসফ্যাকশন। আচ্ছা আচ্ছা। এবং অনেক স্টুডেন্ট আছে যারা দে আর গুড মানে সার্জন এবং গুড স্পিকার্স, এবং তারা নট অনলি আমাদের দেশে না, তারা ইন্টারন্যাশনালি তারা অনেক জায়গায় গিয়ে তারা মানে আপনার একটা লেকচার দেয়, তাদের আমরা যে কাজ করি ওরা যে কাজ করে সেটা প্রেজেন্ট করে। এবং এই ক্ষেত্রে অনেক স্টুডেন্টকে অনেক ডক্টরকে আমি চেষ্টা করেছি তাদেরকে ওই প্ল্যাটফর্মে নেওয়া, তাদেরকে মেম্বার করা এবং বিভিন্ন এক্সিকিউটিভ পোস্টে হোল্ড করা। যেমন আমি অনেক জায়গায়, যেমন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অর্থোপেডিক অ্যান্ড ট্রমা, ওইটার মধ্যে যেমন আমি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ওখানে ধরেন আমি ইলেকশন করে আমি হয়েছি। আবার ওখানে আপনার আরেকটা আছে যে সারা ওয়ার্ল্ডের ওই সোসাইটির যেমন ভাইস চেয়ারম্যান স্পাইন মানে সাব স্পেশালিটি আমি ভাইস চেয়ার, ওখানে আমি ইলেকশন করি আমি ইন্টারন্যাশনালি অল ওভার দ্য ওয়ার্ল্ড। আবার যেমন এশিয়া প্যাসিফিক অর্থোপেডিক অ্যাসোসিয়েশন আছে, ওখানকার ধরেন আমি চিফ ডেলিগেট, ওটা কিন্তু আমি ইলেকশন করি। আবার এশিয়া প্যাসিফিক স্পাইন সোসাইটি আছে, ওটার মধ্যে আমি এর আগে ছিলাম 2 বার, এবার এই টার্মে আমি আবার আই এম গোয়িং টু বি ইলেক্টেড। ইনশাল্লাহ আমাদের ইলেকশন হয়ে গেছে, যতটুকু জানা গেছে ধরেন আমি আই উইল বি ইলেক্টেড। এখন এই সোসাইটিগুলোতে আমাদের জুনিয়রদের আমি অনেক ইনভলভ করেছি। যেমন এশিয়া প্যাসিফিক স্পাইন সোসাইটি একটা আছে, ওরা কিন্তু অনেক জায়গায়, যেমন আমাদের সেন্টার যেমন রিকগনাইজ, সারা ওয়ার্ল্ডে অনেক সেন্টার আছে আমাদের। আমি যখন এটা শুরু করেছিলাম 14 জন মেম্বার ছিল, এখন মোর দেন 100 মেম্বার। এবং এগুলোকে সব অনেক সময় ধরেন টাকা পাঠানো যায় না, আমি গেছি আমার নিজের পকেট থেকে ওদের মেম্বার করেছে, পরে আবার সব টাকা পয়সা নিঃসন্দেহে এই জায়গাটাতে বলার কোনো অবকাশ রাখে না যে আপনি আমাদের চিকিৎসক সমাজের জন্য একটি বড় অনুপ্রেরণা। আমি ওদেরকে চেষ্টা করছি এবং আমি বলি যে তুমি যদি বাইরে না যাও, সারা ওয়ার্ল্ড কি করে, সারা বিশ্ব কি করে, কিভাবে তারা ডিল করে রোগীর সাথে, হসপিটাল ম্যানেজমেন্ট, এই সংক্রান্ত যদি তোমার আইডিয়া না থাকে, তুমি খালি একটা ভালো সার্জন হলে হবে না। এটা পারিপার্শ্বিকতা সমস্তকে ব্যালেন্স করা, যে কারণের জন্য ইন্টারন্যাশনাল এক্সপোজার যদি না থাকে, তাহলে আমি যত কিছুই করি ওর সাথে আমরা মিলাইতে গেলে আমাদেরকে মডিফাই করতে হবে, আমাদেরকে ডেভেলপ করতে হবে। এটা আমি চেষ্টা করি, কতটুকু পারছি বা পারি আমি জানি না, বাট আমি যতটুকু জানি আমার স্টুডেন্টদের আমি ঠিক ততটুকুই। এবং আপনি স্যার এত চমৎকারভাবে বাংলাদেশকে, বাংলাদেশের আমাদের সমস্ত যারা আপনার শিক্ষার্থী কিংবা চিকিৎসক তাদেরকে বিশ্বমানের দরবারে পৌঁছে দিচ্ছেন বা রিপ্রেজেন্ট করছেন, আপনার হাত ধরে এত দূর এগিয়ে যাচ্ছে, আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনার প্রতি। আমরা একদম শেষ প্রান্তে ঈদের বিশেষ আয়োজনে আপনার এবং আপনার পরিবারের প্রতি বিশেষ শুভকামনা। আপনাদের জন্য শুভকামনা। আমার অনেক কিছু জানা, জিজ্ঞেস করা, আমিও খুব আনন্দ বোধ করলাম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যাতে আরো সুস্থ থেকে আমার স্টুডেন্ট, আমার পরিবার, আমার রোগী অনেকদিন সুস্থ থেকে আমি তাদেরকে সেবা দিতে পারি। আমার আরো কিছু ড্রিম আছে, ওগুলো যেন আমি সাকসেসফুল করতে পারি। আপনার অপূর্ণ ইচ্ছা পূরণ হবার লক্ষ্যে আপনি এগিয়ে যান এবং আপনার জন্য অনেক শুভকামনা। একদম শেষ প্রান্তে স্যার আপনি ভালো থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ঈদের এই বিশেষ দিনটি আপনাদের জন্য অনেক মঙ্গলময় হোক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।